নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাছান মাহমুদ। ডক্টর হাছান মাহমুদের অনেকগুলি পরিচয়, আমি প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনা সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে। তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন, যিনি পরিবেশ, জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে। তারপরে লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি। তো আমরা হাছান মাহমুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো। ডক্টর হাছান, আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন, তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আচ্ছা, একটা বিষয় আপনারা খুব অভিযোগ করছেন যে আপনাদের নেত্রী এবং আরো অনেকের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, এবং যেগুলোকে আপনারা ফেক, এবং আপনারা বলছেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। মানে আপনারা ঠিক কেন এটা বলছেন? কারণ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সেটি তো একটি সরকারি সংস্থা। তারা তদন্ত করে বলছে যে এইটাতে এই হয়েছে, এখানে এই অনিয়ম হয়েছে। আপনারা যদি একটু মানে এই ব্যাখ্যাটা করেন যে সরকারি সংস্থার তদন্তের প্রতি আপনাদের অনাস্থাটি কেন? দেখুন, দুর্নীতি দমন কমিশন অনেকের বিরুদ্ধে আগেও মামলা করেছিল। আমাদের সরকার ছিল যখন, বা তার আগে যখন ১-১১ সরকার ছিল তখন। এখন আবার সব মামলায় তাদেরকে খালাস দিয়ে দিচ্ছে। সব অভিযোগ থেকে তারা অব্যাহতি পেয়েছে। মানে খালাস দেওয়ার একটা লম্বা পদ্ধতি আছে, আমরা জানতাম যে মামলা থেকে, কিন্তু সেটা এখানে দেখা যাচ্ছে না, খুব তৎকাল হয়ে যাচ্ছে আর কি। মামলা উইথড্র করে দিচ্ছে। তারপর দেখুন, আমাদের বিরুদ্ধে, আমাদের গড়পড়তা সবার বিরুদ্ধে তারা তদন্ত করছে, এবং তদন্ত করার চলাকালীন সময়ে তারা পত্রপত্রিকায় নিউজ লিক করছে। অর্থাৎ একটা নিউজ লিক করে একটা ক্ষেত্র তৈরি করা, যাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা যায়, ক্ষেত্র তৈরি করছে, যেটি করা উচিত না। তদন্ত চলাকালীন এগুলো করা উচিত নয়, তো সেটি করছে, এবং তাদের মিডিয়া সেল থেকেই করে, এবং অদ্ভুত অদ্ভুত অভিযোগ আনছে। সো এটা রাজনৈতিক উদ্দেশ্যে আসলে এই দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এটি যে আগেও হয়নি তা নয়, এখন অত্যন্ত প্রচন্ড ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, এবং এর জন্য আমাদের নেতাদের, এমপি মন্ত্রীদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে, অর্থাৎ তদন্ত চলাকালীন, এবং অনেকের বিরুদ্ধে মামলা করছে, এবং যে নর্মাল যে লিগ্যাল প্রসিডিউর সেটি অনুসরণ করা হচ্ছে না এই ক্ষেত্রে। থাকেনি কখনো। আমি বলি, পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল দেশেই কখনো থাকেনি, তার বিরুদ্ধেও তদন্ত করছে, অভিযোগ আনার চেষ্টা করছে। সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয়, তারা প্রধানমন্ত্রিত্ব কি জিনিস সেটি কোনোদিন বোঝার চেষ্টা করেনি। তারা জননেত্রী শেখ হাসিনা, তাদের মা দেশের প্রধানমন্ত্রী, 4 বার প্রধানমন্ত্রী, 5 বার প্রধানমন্ত্রী, 20 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। তারা কয়দিন দেশে ছিল? তারা সেটি বোঝার, সেটি ভোগ করার, অনুধাবন করার চেষ্টাই করেন। আপনারা কি মনে করছেন যে টিউলিপ সিদ্দিকের মতন সাইমা ওয়াজেদকেও তার পদ থেকে সরানোর কোনো প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের তরফে? তারা চেষ্টা করছে। টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ যেগুলো পত্রপত্রিকায় ছাপানো হয়েছে, সেজন্য তো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর জন্য তো লবিস ফার্ম ভাড়া করা হয়েছিল। কয়েকটা লবিস ফার্ম কাজ করেছে, এবং সেই লবিস ফার্ম গুলো আবার মিডিয়ার সাথে কাজ করেছে। অথচ ইন্ডিপেন্ডেন্ট আপনার যে তদন্ত ক্ষমতা লেবার পার্টির পক্ষ থেকে করা হয়েছে, তারা she has done nothing wrong, তারা কোনো কিছু পায়নি। তারা মন্ত্রিত্বের নর্মস ভঙ্গ হয়
সেই ধরনের কোনো কিছু বা এমপি হিসাবে নর্মস ভঙ্গ হয়, বিধিবিধান ভঙ্গ হয়, তেমন কিছু সে করেনি। এরপরে সে ভলান্টারিলি পদত্যাগ করেছে, যেটা সবাই সাধুবাদ জানিয়েছে। তো এই ধরনের ক্যারেক্টার অ্যাসোসিনেট করে, একটা ক্যামোফ্লাক্স করে আমাদের নেতাদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে দেশে। এই যে মামলা, আমার বিরুদ্ধে শতাধিক মামলা প্রতিদিন হয় একটা একটা, এখন হয়তো আরো ক্রস করছে শতাধিক, যেটা এক সপ্তাহ 10 দিন আগের কথা বলছি। স্যার, আপনি প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরে হামলা মৃত্যুর কথা বলছিলেন, মানে আপনি 5th আগস্টের আগেও প্রচুর আওয়ামী লীগ কর্মী সমর্থক মারা গেছেন বলছিলেন। একটা কি কোনো মানে 5th আগস্টের আগে এবং পরে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কত, যে আপনাদের লোকেরা যারা মারা গেছেন বা আহত হয়েছেন? এটা একটা আনুমানিক কোনো ফিগারও কি আপনাদের কাছে আছে কিছু? 3000-এর বেশি। 3000-এর বেশি। আচ্ছা, 3000-এর বেশি। আমার উপজেলা, আমি যে উপজেলা থেকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছি, অপেক্ষাকৃত শান্ত উপজেলা এবং অপেক্ষাকৃত আপনার সেখানে গন্ডগোল কম। আমার উপজেলাতে 3 জন মারা গেছে। আচ্ছা, দেশে প্রায় 500 উপজেলা আছে, অনেক উপজেলা অনেক বেশি মারা গেছে। আচ্ছা, তাহলে আপনি হিসাব করে দেখুন, আপনি 5 আগস্টের আগে এবং পরে মিলে 3000-এর বেশি। এবং এগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হতে দেওয়া হয় না। এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে, বিদেশে আসলেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনেকটা ব্লক করে রাখা হয়, এগুলো মানুষ জানতে পারে না এবং অনেকে ভয়ে জানায়ও না তাদের আত্মীয় স্বজন। আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে দেশে, এটি অত্যন্ত দুঃখজনক। স্যার, আপনি তো একটা সময় বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাংবাদিক তারা গ্রেপ্তার হয়ে আছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, প্রচুর মানে মামলাও প্রচুর জনের বিরুদ্ধে হয়েছে, হত্যা মামলাতেও প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে এবং অনেকে জেলেও আছেন আর কি। তো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের হরর পরিস্থিতি মিডিয়া এবং জার্নালিস্টদের উপর পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। আপনার পৃথিবীর বিভিন্ন জার্নালিস্টদের অর্গানাইজেশন বাংলাদেশকে জার্নালিস্টদের জন্য সবচেয়ে বিপজ্জনক কয়েকটি দেশের তালিকার মধ্যে বাংলাদেশ এখন উঠে এসেছে। আমার বোঝার আগে তো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানেই সেই তাদের অনুসন্ধানে সেই রিপোর্ট দিয়ে দিয়েছে। আপনার অনেক সাংবাদিক, বেশ কয়েক ডজন সাংবাদিক আজকে জেলখানায়। তাদেরকে একজন সাংবাদিক হিসেবে, পত্রিকার সম্পাদক কিংবা টেলিভিশনের বার্তা সম্পাদক বা সেই হিসেবে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার কারাগারে, সেটিও করা হচ্ছে। দাগী আসামিদের সাথে তাদের রাখা হচ্ছে এবং কোন নিউজ প্রচার করতে দেওয়া হয় না। আমি যেমন আমার বিরুদ্ধে যখন নানা পত্রপত্রিকায় আপনার ফেক নিউজ ছাপানো হচ্ছিল, তখন আমি প্রতিবাদ পাঠিয়েছি, পত্রিকা সাহস করে ছাপায়নি। আমি তাদের জিজ্ঞেস করেছি, কারণ আমি তথ্য সম্প্রচার মন্ত্রী যেমন ছিলাম, আমি আমার দলের দীর্ঘ 7 বছর প্রচার সম্পাদক ছিলাম। সুতরাং আমার সাথে সাংবাদিকদের সখ্যতা আছে। এছাড়া আমি সংবাদ কর্মী হিসাবেও কাজ করেছি। আমার রাজনীতির শুরুতে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি দলের সংবাদ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, অর্থাৎ এক ধরনের সংবাদ কর্মী হিসাবেও আমি কাজ করেছি। তো এখন মিডিয়ার সাথে আমার একটা দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যাদের সাথে সখ্যতা, ঘটনাটা কি বলতো, বলে ভাই নিষেধ করেছে, আপনার এটা ছাপাতে নিষেধ করেছে। তারপর অনেকে সাহস করে আমাদের পক্ষ থেকে পয়সা দেওয়ার পর বিজ্ঞাপন আকারে ছাপিয়েছে। এই হচ্ছে ঘটনা। এবং যে কোনো আপনার ঘটনা ঘটার পর সেটি মনে করেন, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটাকে মেরে আপনার পিটিয়ে মেরে ফেলা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেগুলো কি পত্রপত্রিকায় যেভাবে আসার কথা ছিল সেভাবে এসেছে? আমি স্যার শেষ একটি প্রশ্ন, কদিন আগে শিক্ষকদের উপর যে শিক্ষকদের উপর নির্যাতন হলো, এবং কারো কারো মধ্যে 2 জন মারা গেছে, আমি জানি না আসলে কি, তো সেগুলো কি পত্রপত্রিকায় সেভাবে এসেছে? আমি স্যার শেষ একটি প্রশ্ন,
শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আহ, মানে আওয়ামী লীগ যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের তরফে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আপনি স্যার রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, মানে এইটা তাহলে এইরকম একটা পরিস্থিতিতে কারা এই দায়িত্বটা পালন করতে পারে? আমি প্রশ্নটা এই জন্য করছি যে আগামী মাসে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের কিন্তু বাংলাদেশ সফর করার কথা, যারা এই গণ অভ্যুত্থানের মানে আগে পরে যে অশান্তি হয়েছে সেই বিষয়ে তাদের একটি রিপোর্ট দিতে আসার কথা। মানে আওয়ামী লীগ কি তাদের সঙ্গে, মানে তারা, আপনারা ঠিক কাদেরকে মানে ইনিশিয়েটিভটা নিতে বলছেন যে রিকনসিলিয়েশনের যে বিষয়টি আপনি বলছিলেন? দেখুন, এখন যারা ক্ষমতায় আছে তারা তো রিকনসিলিয়েশন করছে না, তারা জাতিকে বিভক্ত করছে। তারা জাতীয় ঐক্যমত তৈরি করার নামে আওয়ামী লীগকে সেখান থেকে বাইরে রেখেছে, আরো জাতীয় পার্টিকে বাইরে রেখেছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কয়দিন আগে বসেছিলেন অনেক রাজনৈতিক দলের সাথে, অনেক রাজনৈতিক দলকে ডাকেননি, এমনকি এলডিপি কেও ডাকে নাই, কর্নেল অলি আহমেদের এলডিপি কেও ডাকে নাই। তারপর হচ্ছে আপনার আবার অনেকে যায়ও নি, কমিউনিস্ট পার্টি সহ অনেক দল যায়ও নি। তো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে এবং যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ কি দেশে কোন নিষিদ্ধ রাজনৈতিক দল যে এটিকে এখনো তো নিষিদ্ধ হয়নি বা নিষিদ্ধ নয়, তো তারা যে কোনো কর্মসূচি পালন করতে পারবে না? কর্মসূচি পালন করা তো যে কোনো রাজনৈতিক দলের কনস্টিটিউশনালি গ্যারান্টিড রাইট, বেসিক রাইট। হ্যাঁ, তো সেটা করতে পারবে না, এটা তো একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি সেটা বলতেও পারেন না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তায় বলা হচ্ছিল। তখনও আপনি মিলিয়ে দেখেন ৭১ সালের পত্রিকা, আপনি সাংবাদিক মানুষ, আপনাদের বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে, তখনও আপনার ডাক্তার মালেকের মন্ত্রিসভা, তখন ডাক্তার মালেকের মন্ত্রিসভা ছিল, মন্ত্রিসভার পক্ষ থেকে তাদের বিভিন্ন জন তখন একই ভাষায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, আজকে যেভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে। সুতরাং এটা এইভাবে আপনার তো ন্যাশনাল রিকনসিলিয়েশন, তারা তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। সুতরাং যে দলকে দেশের আপনার প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে সেই দলকে নিষিদ্ধ করা বা নিশ্চিহ্ন করা কি সম্ভব? এই অনুধাবন যাদের নাই তাদের দিয়ে তো রিকনসিলিয়েশন হবে না। সেটি করতে হবে আমাদের রাজনৈতিক শক্তিকে। ন্যাশনাল রিকনসিলিয়েশন হতে হবে রাজনৈতিক শক্তির মাধ্যমে। আওয়ামী লীগ বিএনপি মিলে আমি মনে করি যে দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা সম্ভব। তার এই যে আগামী নির্বাচনটি হবে তার আগে কি বিএনপি এবং অন্যান্য দল মিলে কোনো মানে ইউনূসের বিকল্প কোনো সরকারের কথাও কি আপনারা ভাবনা চিন্তা করছেন যে কোনোভাবে এই সরকারকে ইয়ে করে আরেকটা সরকার, কারণ বিএনপিরও একেবারে প্রকাশ্যেই তারা অনাস্থা প্রকাশ করছে এই সরকারের প্রতি, এই বিষয়টাও কি কোনোভাবে ভাবনা চিন্তার মধ্যে আছে? দেখুন, এই ব্যাপারে মির্জা ফখরুল আলমগীর সাহেব খুবই স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমরা যদি দেখি যে এই সরকার দ্রুত নির্বাচন দিচ্ছে না, টালবাহানা করছে, সেই ক্ষেত্রে অন্য সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। সেটি তো বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেছেন, এবং সেটি বলার পর বিএনপির মহাসচিবের বয়সের 3 ভাগের 1 ভাগ যাদের বয়স, তারা মহাসচিব সম্পর্কে যেভাবে বিষোদ্গার করেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্তত আমার সেটি ভালো লাগেনি। কারণ মির্জা ফখরুল আলমগীর সাহেব একজন বয়স্ক মানুষ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তার বক্তব্যের অবশ্যই সমালোচনা হতে পারে, হয়, সেটারও তো একটা ভব্যতা, শালীনতা থাকা প্রয়োজন। ধন্যবাদ। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ওয়ালের পক্ষ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি ভালো থাকুন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।